রে, আজ ভার্সিটিতে যাওয়ার প্রয়োজন নেই, ছেলে পক্ষ আসবে। মা, কি শুরু করেছো বলো তো? 3-4 দিন আগে না মাত্র দেখে গেল। সামনে পরীক্ষা আমার, ক্লাসে তো মিস করলে চলবে? 2-1 দিনে কিছু হবে না, পরীক্ষা দেরি আছে আরো। ওনারা মনে হয় আজ আংটি পরিয়ে যাবে। এক দেখাতেই তোমাদের মনে লাড্ডু ফুটে উঠেছে? কি? না, কিছু না। এবার অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিবে তে। পরীক্ষা শুরু হতে 15-20 দিনের মতো বাকি আছে। গত সপ্তাহে ছেলে পক্ষ এসে দেখে গিয়েছিল তেকে। পছন্দ হয়েছে তাদের। ছেলে ইতালি থাকে, কাজের পাশাপাশি পড়াশোনা শেষ ধাপও সেখানে সম্পাদিত হয়েছে। বিয়ের পর আবার চলে যাবে, সেখানে সবকিছু গুছিয়ে আবার একেবারের জন্য দেশে চলে আসবে। তাই বিয়ের জন্য ছেলের বাবা তাড়াহুড়ো করছে। এর বাবা মা গত পরশু দেখে এসেছে, তাদেরও পছন্দ হয়েছে। বাড়ি তাদের বাড়ি থেকে বেশি দূরে না, এলাকার এ প্রান্ত আর ও প্রান্ত, পূর্ব পরিচিত তাদের। আজ ওনারা আসবেন, তাই তের মা মিসেজি নিষেধ করলেন ভার্সিটিতে যেতে। এই কথা মতো থেকে গেল বাড়িতে। মায়ের সাথে কাজে হাত লাগালো সে এবং তার ভাই জিমি। তারা 2 ভাই 1 বোন। বড় ভাই সুগা কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করে এবং বিবাহিত। আর ছোট ভাই ইয়ঞ্জন কিছুদিন পর এসএসসি পরীক্ষা দিবে। বাবা কিম নামজনের একটি মুদির দোকান আছে, আর মা কিম সেলজিন গৃহিণী। কাজকর্ম শেষে থেকে তৈরি করে দিল জিমি। দুপুরে মেহমান এলে খাওয়া দাওয়ার পর থেকে নিয়ে যাওয়া হলো তাদের সামনে এবং বসানো হলো ছেলের পাশাপাশি। এই আইডিয়া ছিল ছেলের ছোট বোন লিসা। এর খুব অস্বস্তি লাগছে এখানে বসে। এই রুমে আসার পর এক পলক তাকিয়েছিল জাঙ্কুক নামক ছেলেটির দিকে। এক পলকে চোখাচোখি হয়ে গেছে আর খুব লজ্জা পেয়েছে তে। কেননা জাঙ্কুকের চাহনি কেমন যেন মারাত্মক ছিল। ঠোঁটের উপর লেগেছিল স্পষ্ট ও মনোমুগ্ধকর এক ফালি হাসি। ইস, অন্যকে লজ্জায় ফেলতে এভাবে হাসে কেউ? এর আত্মা ধুকপুক শব্দ করে যাচ্ছে। দৃষ্টি তার নিচের দিকে আছে। জাঙ্কুকের মা মিসেস আয়ো এর অন্য পাশে বসে থাকা লিসাকে উঠিয়ে দিয়ে নিজে বসে পড়লেন। এর সাথে টুকটাক কথা বলে তিনি নিজ হাতে এক জোড়া বালা পরিয়ে দিলেন। অতঃপর জাঙ্কুকের কাছে আংটি দিলেন পরিয়ে দেওয়ার জন্য। অন্যদের কথাইতে হাত বাড়িয়ে দিল ঠিকই, কিন্তু তার হাত প্রচন্ড কাঁপছে। মনে হচ্ছে যেন সে বস্ত্রহীন হয়ে মাঘের শীতে আক্রান্ত। তার কম্পন দেখে জাঙ্কুক হাতটা স্পর্শ করলো এবং সকলের দৃষ্টির অগোচরে একটু চেপে ধরলো, যাতে কম্পন থেমে যায়, যেটা শুধু তে উপলব্ধি করতে পারলো। হাত চেপে ধরায় তে এক পলক জাঙ্কুকের দিকে তাকিয়েছিল, আবার সাথে সাথে নিজের দিকে দৃষ্টি সরিয়ে নিল। কেন জানি মনে হচ্ছে লোকটা তাকে স্বাভাবিক থাকার জন্য ইঙ্গিত দিচ্ছে, কিন্তু সেও তো চাইছে স্বাভাবিক থাকতে, পারছে না তো। জাঙ্কুকের হাতে আংটি পরিয়ে দিল। অতঃপর তেকে দেওয়া হলো। এই কাপা কাপা হাতে কোনো মতো আঙ্গুলের অর্ধেক নিতেই বাকিটা জাঙ্কুক নিচে পড়ে নিল। এনগেজমেন্ট সম্পূর্ণ হতেই জাঙ্কুকের বাবা মিস্টার জেহো মিস্টার নামজুরের সাথে কথা বলে 2 সপ্তাহ পর বিয়ের দিন পাকা করতে চাইলেন। কিন্তু 2 সপ্তাহ পর তাদের পরীক্ষা, তাই মিস্টার নামজুর দিন পিছিয়ে দেওয়ার জন্য বললেন। কিন্তু এদিকে জাঙ্কুক চলে যাবে, তাই সময় এত পিছিয়ে দিতে পারবে না। আলাপ আলোচনার এক পর্যায়ে 1 সপ্তাহ পরে বিয়ের দিন ধার্য করা হলো। বাড়ি থেকে লোকজন যাওয়ার পর হাফ ছেড়ে বাঁচলতে খুব অস্বস্তি লাগছিল তার। সবচেয়ে বেশি অস্বস্তিকর ছিল ওই জাঙ্কুকটা। কিভাবে তাকায়, কিভাবে হাসে, কিভাবে এত সুন্দর করে মিষ্টি ভাষায় নির্ভয়ে সকলের সাথে কথা বলে। উফ, আর এক ভাবি আছে লজ্জা দেওয়ার জন্য। কতক্ষণ এসে বকবক করে গেল। তেরে, বেশ মানিয়েছে তোর সাথে। উফ, কি হ্যান্ডসাম। দুজন যখন একসাথে বসেছিলি না, বেস্ট কাপড় মনে হয়েছিল তোদের। যেন নববিবাহিতা ছিলি তোরা। তুই তো লজ্জায় লুতুপুতু, আর জাঙ্কুক যেন তোর লজ্জা আড়াল করে রেখেছিল অন্যদের কাছে। আমি কিন্তু দেখেছি, তখন তোর হাত চেপে ধরেছিল না, কাউকে বুঝতেই দেয়নি। বেশ ইন্টেলিজেন্ট। বিয়ে না হতে আগলে রাখা শুরু করেছে তোকে। বিয়ের পর না জানি সর্বদা সবার দৃষ্টি থেকে লুকিয়ে রাখে। আপনার চেষ্টা করে জিমিনকে রুম থেকে বের করতে পেরেছে তে। বক বক শুরু হলে যেন আর থামে না সহজে। দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তে নিজেকে দেখলো একবার। হাতের বাড়া জোড়ায় হাত বুলিয়ে কোমর স্পর্শ করলো এবং রিংটাতে মুচকি হেসে ঠোঁটে ছোঁয়া দিল। গহনা পরনে রেখে পোশাক পাল্টে মাগরিবের নামাজ আদায় করে নিল। অতঃপর বই নিয়ে পড়তে বসলো। এমন সময় পাশে থাকা ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখলো যিনি কল করেছে। রিসিভ করেই বলল, ই তোর বাদর আর ভার্সিটি যাসনি কেন? পরীক্ষার কদিন বাকি
পাঠিয়ে দিব। ভার্সিটি আসনি তুমি আর আমাকে উল্টো শাসাও। ইটস মাই আউটস্ট্যান্ডিং প্ল্যান সুইটহার্ট। যা বলার আমি বলে ফেলেছি, এখন রিপিট করতে আসিস না। আর করছি না, কারণ তো আমার জানাই আছে। কিসের কারণ? না মানে আমি তোর পাশে আসতে চলেছি আগামী সপ্তাহে। কেন 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 আবার এত খুকি হয়ে গেলে তুমি? তাহলে শোনো শোনো, বিয়ে গো বিয়ে, পাখিটার বিয়ে, তাও আবার জাঙ্কুকের সাথে। ওই এসব কে বললো তোকে? তুই না বললি কি অন্য কোনো ভাবে আমি জানতে পারবো না বুঝি? তেমন কোনো রাস্তা দেখছি না আমি। ক্লিয়ার বল। ভার্সিটিতে আসতে না দেখে বিকেলে কল করেছিলাম, তোকে পাইনি। জিমিন ভাবি ফোন রিসিভ করেছে, আর তখন ভাবি বললো তুমি নাকি তোমার মিস্টারের সাথে বসে আছো। আমার সাথে কথা বলার মতো সময় তোমার হাতে নেই। জিনি, এত বানিয়ে কথা বলতে পারিস কিভাবে? ভাবি নিশ্চয়ই ভাবে বলেনি, তুই খুঁটিয়ে খুঁটিয়ে ভাবির মুখ থেকে কথা বের করেছিস। যাই হোক, আমি পড়তে বসেছি, তোর জন্য আমার গুরুতর ডিস্টার্ব হচ্ছে। স্যার কি করিয়েছে আমাকে ইনবক্সে দিয়ে দে। আল্লাহ হাফেজ। এর সাথে সাথে কল কেটে দিল। যিনি আবার কল করলো, তুই রিসিভ করে বলল, আবার কি? ওরে ওরে পাখি, আপাতত পড়াশোনা একটু কম করো আর আমাকে কিছু ইনফরমেশন দাও। ভাবির কাছে সব শুনতে পাইনি। তোর 6-7 বছর কোনো দেবর আছে নাকি? লাইন ধরার সুযোগ হবে? তোকে বিরিয়ানির পাতিলে ফেলে তারপর রান্না করবো। ওরা যিনি হাসতে লাগলো। তুই এদিকে কল কেটে দিল। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই আবার ফোন বেজে উঠলো। তুই রিসিভ করে জোর গলায় বলল, জেনি, জবাই করে ফেলবো তোকে। বারবার বলছি আমি পড়তে বসেছি আর আমার ডিস্টার্ব হচ্ছে। চুপচাপ নোট সেন্ড কর ইনবক্সে। জাঙ্কুক বলছি। কিসের জাং? এর সাথে সাথে কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখলো অচেনা নাম্বার। জিভে কামড় দিয়ে কপাল চাপড়ালো। উফ তে, তুই না দেখে ফোন রিসিভ করেছিস কেন? তাছাড়া উনি নাম্বার পেল কোথা থেকে? এর ভাবনা ছেদ ঘটিয়ে জাঙ্কুক ওপাশ থেকে বলে উঠলো, হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছে আমার কথা? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফোন করার সাহস আছে তোমার মাঝে? থাকলে আজ থেকে দূর করে দাও। আমি কিন্তু জেলখানাকে ভীষণ ভয় পাই। তুমি কাউকে জবাই করলে তো কারাগারে আমাকে বন্দী হতে হবে। না আসলে তেমন কিছু না, ফ্রেন্ড বারবার কল দিয়ে দুষ্টুমি করছিল, তাই বলছিলাম। খেয়াল করিনি আপনার নাম্বার থেকে কল এসেছে। আমার নাম্বার সেভ করা নাকি? না মানে ফ্রেন্ডের নাম্বার থেকে যে কল আসেনি সেটা খেয়াল করিনি। দেখে ইতস্তত করতে পেরে জাঙ্কুক হেসে উঠল। আর এদিকে লজ্জা লুতুপুতু। ও আচ্ছা, যাক, ভয় থেকে বেঁচে গেলাম। তাছাড়া ফ্রেন্ডের এমন হুমকি দিলে নোট পাবে কি করে? হুমকি দিলে কার দুটো আদায় হয়, তাই নাকি? আমাকে এভাবে কাজ করার প্ল্যান করছো রাই? কোনো উত্তর দিল না। কি উত্তর দিবে? লোকটা যে ঝাঁচের কথা বলে যাচ্ছে যেন ইচ্ছে করে তাকে লজ্জায় ফেলতে চাইছে। কোনো প্রতি উত্তর না পেয়ে জাঙ্কুক বলল, যাক, বেশি সময় নষ্ট করছি না তোমার। একটা কথা বলার জন্য এই সময় কল করা। কথাটা হচ্ছে, জীবনে প্রথমবার শ্বশুর বাড়ি গেলাম, আর প্রথমবারই শ্বশুর বাড়ি থেকে চুরি করে এলাম, তাও আবার বইয়ের ফোন নাম্বার, একটু আধটু প্রেম করার জন্য। আশা করি এমন চুরি হতে বইয়ের কোনো ক্ষতি হয়নি, আর যদি হয়েও থাকে বিয়ের পর পুষিয়ে দেব। না করলে নাকি? তুমি যে কতটা লক্ষ্মী আর লজ্জাপতি সেটা তোমাকে এক পলক দেখাতেই বুঝে গেছি। সরি পড়ার সময় ডিস্টার্ব করার জন্য। আর সময় নষ্ট করছি না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কলটা কেটে লজ্জায় চোখ ঢেকে ফেললো। পরের দিন তো রিক্সায় করে ভার্সিটিতে যাচ্ছে। মাঝপথে থাকাকালীন হঠাৎ করে কেউ চলতি রিক্সায় লাফিয়ে উঠে পাশে বসে পড়লো। তে চমকে উঠেছে, ভয় পেয়ে প্রায় অন্যদিকে হেলেও পড়েছিল। সাথে সাথে লোকটা তাকে টেনে সোজা করে বলল, আরে এখনই তো পড়ে যেতে, এত ভয় পেয়ে গেছো তুমি? জাঙ্কুককে দেখে অবাক হয়ে গেল। দৃষ্টি নিচের দিকে নামিয়ে লজ্জিত ভাবে বলল, এভাবে হঠাৎ করে লাফিয়ে উঠলে তো ভয় পাবই। সরি ভয় পাইয়ে দেওয়ার জন্য। তুমি একপাশে চেপে আছো বলে এভাবে লাফিয়ে উঠলাম। এতে নিশ্চয়ই আমার কোনো দোষ নেই। রিকশায় একা চললে কেউ একপাশে চেপে বসে, পাশের সিটটা ফাঁকা থাকলে তো যে কেউ দখল করে নিবে, সবসময় মাঝামাঝিতে বসবে। ওকে। জাঙ্কুক একটা হাতের পিছনে রেখে গা ঘেঁষে বসলো। দেখো অস্বস্তি বোধ করছে, লজ্জাও পাচ্ছে খুব। এই লোকটাকে দেখলে এত লজ্জা কোথা থেকে যে আসে তার নিজেরও জানা নেই। তের দৃষ্টি নিচের দিকে দেখে জাঙ্কুক বলল, তে এনি প্রবলেম? তাহলে নিচের দিকে কি দেখো? আমাকেও তো একটু দেখতে পারো।
তে ঠোঁটের কোণায় ফুটে উঠেছে লজ্জাময়ী হাসি। সে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকালো। আপনাকে আর কি দেখবো, এক পলকেই তো মুখস্থ হয়ে গেছে। কালো একটি টি শার্ট পরেছেন, মিষ্টি গন্ধযুক্ত পারফিউম লাগিয়েছেন, কালো জিন্স পরেছেন, সিল্কের চুলগুলো মৃদু বাতাসে হেলছে। ইস, এভাবে যদি পড়াটা এক পলকে মুখস্থ হয়ে যেত। তার ভাবনা ছেদ ঘটিয়ে জাঙ্কুক বলল, এমন নীরবতা পালন করছো কেন? তোমার তো সামনে এক্সাম, এখনো কি ক্লাস চলে? না, কোচিং করছি। ও, একটা কথা জিজ্ঞেস করা ছিল। কাল পড়ছিলে বিধায় আর জিজ্ঞেস করা হয়নি, এখন করব? করুন। এত বেশি ভাবতে পারবে না। যদি ভাবতে চাও দুটো ভেবে উত্তর দিবে, আর উত্তর এক কথাই দিবে, অর্থাৎ হ্যাঁ বা না হওয়া চাই। অন্যের মতামতকে প্রাধান্য দিয়ে নয়, সম্পূর্ণ নিজের মত পোষণ করবে। রেডি? একটু ইতস্তত বোধ করলো। কি এমন প্রশ্ন করবে যার পিছনে এত শর্ত লাগানো? জাঙ্কুক পকেট থেকে ফোন বের করে হাতে নিল। তেকে তার দিকে তাকাতে দেখে হেসে বলল, ভয় পেও না, ইজি কোশ্চেন। তবে সেটা তোমার জীবনের সিদ্ধান্তই বলতে পারো। সামনে রিকশাওয়ালা মামা আছে, তাই মুখে বলছি না, আমি টাইপ করছি, তুমি হ্যাঁ অথবা নাতে উত্তর দিবে। জাঙ্কুক ফোনে টাইপ করে বলল, তুমি খুব লজ্জা পাচ্ছ, তাই ফিসফিস করে বললাম না, পড়ো এবং উত্তর দাও, তাড়াতাড়ি দিবে। তে ফোনের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুকের প্রশ্ন, আমাকে তোমার ভালো লাগে? এটা কেমন কথা হলো? গতকাল বিয়ের দিনও ঠিক হয়ে গেছে, আর আজ এমন প্রশ্ন। তেকে ভাবতে দেখে জাঙ্কুক বলল, কি হলো বলো? দুটো উত্তর দিতে বলেছিলাম, তোমার মনের উত্তরটাই দিবে। কুইক। তে ভেবে পাচ্ছে না কি উত্তর দিবে। ভালো লাগে সেটা কি অ্যানাউন্স করে দিতে হবে? জাঙ্কুক উত্তরের আশায় তের দিকে তাকিয়ে আছে, কিন্তু তে কিছু বলতে পারছে না। জাঙ্কুক আবার বলল, তে তুমি এতটা কনফিউজড হয়ে যাচ্ছ কেন? ইজিলি উত্তর দাও। যেমন বাঙালির প্রধান খাবার কি? ভাত। সেকেন্ডে উত্তর হয়ে যায়, ঠিক সেভাবেই বলো। তে নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ। অতঃপর জাঙ্কুক আবার লিখলো, পিতামাতা দ্বারা ঠিক করা আমাদের বিয়েতে তুমি রাজি? হ্যাঁ। জাঙ্কুক মুচকি হেসে লেখাটা মুছে আবার লিখলো, তোমার উত্তরে কিন্তু আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেছে। বিয়ে পড়ানোর সময় তো এসবই জিজ্ঞেস করা হয়, রাজি কি না। কবুল বললেই বিয়ে সম্পাদিত। যাক, দুইটা তো হয়ে গেল, তৃতীয় কবুলটা না হয় কাজের সামনেই বলো। এবার আরেকটা প্রশ্ন, বিয়ের পরপরই কি আমরা বেবি নিব? এমন প্রশ্নেতে হতবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুককে চাহনি দেখে জিভ কাটলো। দুষ্টু ভেজে দুটো লেখাটা মুছে ফোন পকেটে রাখতে রাখতে বলল, একটু বেশি হয়ে গেছে না? যাক, আর বেশি বেশি জিজ্ঞেস করছি না। এবার আসল কথায় আসি, শপিং করতে যাবে তুমি? যেতেই হবে? জোর করব না, ইচ্ছে থাকলে বলো, সুযোগ হবে তোমার। পড়াশোনার চাপ থাকলে যাওয়ার প্রয়োজন নেই। না গেলে ভালো হতো, বিয়ের দিনগুলোতে আবার পড়াশোনায় গ্যাপ পড়বে। ওকে, সামনে যেহেতু এক্সাম, আমার মতেও না যাওয়াটাই বেটার। ঘোরাফেরা করবে, উল্টো অসুস্থ হয়ে পড়বে, পড়তে পারবে না তখন। কথা বলতে বলতে তারা ভার্সিটিতে এসে পড়েছে। রিক্সা ভাড়া দিবে কি দিবে না তা নিয়ে দোটানায় আছে তে। সেই তো রিক্সাটা নিয়েছে, ভাড়া তারই দেওয়া উচিত। এখন দিতে গেলে যদি জাঙ্কুক কিছু বলে লজ্জায় ফেলে দেয়, তখন কি হবে? ভাবতে ভাবতে রিক্সা থেমে গেল, আর তেও নেমে পড়লো। জাঙ্কুক রিক্সায় বসে আছে। তে নেমে ব্যাগেজের অর্ধেক খুলছে, আবার লাগাচ্ছে। তা দেখে জাঙ্কুক বলল, ভাড়া দেওয়ার চিন্তা করছো? তে দুটো ব্যাগের চেন ছেড়ে দিয়ে একটু হেসে বলল, না। আপনি কি নামবেন না? তুমি বললে যেতে পারি, তবে স্যার কি ক্লাস করাবে আমাকে নিয়ে? কথায় কথায় জাঙ্কুকের দুষ্টুমি দেখে তের মুখের হাসি একটু বিরক্তিকর ভাব নিল। জাঙ্কুক হেসে বলল, আমি নামবো না, বাসায় যাব এখন। যাও তুমি, আর যাওয়ার সময় সাবধানে যেও। যেতে না পারলে আমাকে কল করো, আর রিক্সায় একা উঠলে মাঝামাঝিতে বসো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তে ভার্সিটির ভিতরে চলে গেল। রাতে জাঙ্কুকের নাম্বার থেকে কল আসতেই তে কেঁপে উঠলো। সারাদিনে এনে 3বার কল এসেছে তার ফোনে, আর সে 3বারই কেঁপে উঠেছে। কেননা বারবারই মনে হয়েছে জাঙ্কুক কল করেছে। কিন্তু প্রথমবার ছিল মা ভার্সিটিতে থাকতে, দ্বিতীয়বার ছিল জেনি বিকেলে সে তার কাজিনদের সাথে ঘুরতে বেরিয়েছে তা জানানোর জন্য, আর এখন তৃতীয়বার সেই লজ্জা দেওয়া ও ভয় দেখানোর মানুষটা। তে কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করলো। সে সালাম দেওয়ার আগেই তার কানে এলো, তুমি আমার প্রথম দেখা দুষ্টু মিষ্টি পরি, সামনে এলে এত রঙিন কেন হও? ওগো লজ্জাপতি নারী,
একটু তো ইজি হতেই পারো আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়ার সময় ডিস্টার্ব করলাম? না, পড়া শেষ। নামাজ পড়েছো? আই মিন পড়ো নিয়মিত? আলহামদুলিল্লাহ, চেষ্টা করি সব সময়। আলহামদুলিল্লাহ। ডিনার করেছো? হুম। আপনি? বাট এখন যত বলার বলে নাও। বিয়ের পর আর আপনি নাও বলতে পারবে না। রাগ করেছো? না, এখনকার কথা বলছি না, সকালের কথা বলছি। বেবিদের নিয়ে? আবার বেবি? এর জবান বন্ধ হয়ে গেছে। খুব খুব লজ্জার অস্বস্তি লাগছে। এর কোনো জবাব না পেয়ে জাঙ্কুক হেসে বলল, রাগ করছো কেন? আসলে তুমি আমার সাথে একটু ফ্রি হতে পারছো না, এবং রিকশায় থাকাকালীন অতিরিক্ত লজ্জা পেয়ে যাচ্ছিলে, তাই ইচ্ছে করে একটু বেশি বলেছি। সরি। সরি কেন বলছেন? এখানে অপরাধের কিছু নেই। আর ইউ সিরিয়াস? আমি তো দেখছি বেবিদের নিয়ে তোমার ইন্টারেস্ট আরো বেশি। ও নো, তে তোমাকে এখন খুব দেখতে ইচ্ছে করছে। তুমি কতটা রঙিন হয়েছো লজ্জায়। আপনি এমন কেন? কেমন? জানি না। জানোটা কি? জানি না। আমি কিন্তু জানি। কি? অভদ্র প্রেমিক। ইস, আমাকে নিয়ে সন্দেহে থেকো না আবার। তুমি আমার জীবনের প্রথম প্রেমিকা। এটা ফেসবুক স্ট্যাটাস না, ইউনিভার্সাল ট্রুথ। অবশ্য তুমিও হতে না, যদি না তোমার সাথে আমার বিয়ে ঠিক হতো। আমি শুধু একজনের জন্যই সে অভদ্র প্রেমিক, যে কিনা আমার বউ হবে। আর বাকিদের জন্য কি ভদ্র প্রেমিক? তুমি কি জানো এই প্রথম একটা প্যাচ দিলে আমার কথায়? এ চুপ হয়ে গেল। জাঙ্কুক মুচকি হেসে বলল, বাকিদের জন্য আমি ভদ্র ছেলে। রাত জেগে পড়ো? গুড হ্যাবিট। ঘুমিয়ে পড়ো, রাত জাগবে না কখনো। ঘুম নষ্ট হতে দেবে না, নিশ্চিন্তে ঘুমাবে। আর আমাকেও বেবিদের নিয়ে মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখবে। শুভরাত্রি। শুভরাত্রি। তে কল কেটে মুচকি হাসলো। প্রতিদিনই চলেছে ফোনে টুকটাক প্রেম আলাপ। অবশেষে আর জাঙ্কুকের ঘরেতে মাথা নিচু করে বিছানার মাঝামাঝিতে বসে আছে রানা বধূ। দরজা খুলে কেউ ভিতরে প্রবেশ করতেই ধুপ করে উঠল তার প্রাণ। কানে ভেসে এলো সুরালো কণ্ঠে কিছু শব্দ। আকাশে ফুটে উঠেছে এক টুকরো চাঁদ, ঝলমলে করেছে অন্ধকার রাত। রাঙা পায়ে পদার্পণ করেছে দেখো গৃহবধূ, রোশনি ছাড়িয়েছে গৃহে। নিরিবিলি বসে আছে আলোকিত কামরায়, এই যে আমার গৃহচাঁদ। কথাগুলো বলতে বলতে এতক্ষণে জাঙ্কুকের কাছে চলে এসেছে। তের মনের ভিতর ধুকপুকানি যেন শতগুণ বেড়ে গেছে। জাঙ্কুক বিছানায় পাশাপাশি বসে আবার বলল, ওগো লজ্জাবতী নারী, লজ্জায় কেন নতশীল তুমি? আজ পরপুরুষ নহে, তোমারই জীবন সঙ্গী আমি। উদয় করো মুখখানি, দৃষ্টিতে হারাবো তোমাকে, ওগো মোর রানী। তে যেন লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে, হাতে পায়ে কম্পনও ধরে গেছে। তেকে মাথা তুলে সোজা না হতে দেখে জাঙ্কুক মৃদু হাসলো। হাত বাড়িয়ে তের একটা হাত স্পর্শ করলো। জাঙ্কুক তের কম্পন অনুভব করতে পারছে, তাই সে হাতটা টেনে হাতের পিঠে একখানা চুম্বন করলো। তে কেঁপে উঠলো, তার সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। জাঙ্কুক আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে হাত মুঠোয় ধরে বলল, Be easy, Te. Now we are couple. I deeply feel you, so you should feel me. জাঙ্কুক অন্য হাতে তের মুখটা তুলে সোজা করতেই তের আখি জোড়া বন্ধ হয়ে গেল। ঘন ঘন কাঁপছে চোখের পাতা। জাঙ্কুকের কণ্ঠে উচ্চারিত হলো মাশাআল্লাহ। সাথে সাথে জাঙ্কুকের কপালে আলতো কোমল স্পর্শ করে থুতনি ছেড়ে দিল। ওহ, তোমার তো পরীক্ষা সামনে, এখন বাসর টাসর নিয়ে ভাবলে চলবে না। এসব চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলো, পড়াশোনায় মনোযোগ দাও। পড়ার মুড আছে? বই এনে দেব, পড়তে বসবে? জাঙ্কুকের মুখে এমন উক্তি শুনে তে অবাক হয়ে চোখ খুলে তাকালো। জাঙ্কুক যে চরম ফানি মুডে আছে সেটা তো সহজেই বুঝে গেছে, তাই সে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে তুলল। জাঙ্কুক বিছানা ছেড়ে নেমে গেল। ঘড়ি খুলতে খুলতে বলল, বাবাকে নিষেধ করেছিলাম এত সব অনুষ্ঠান করতে, বুঝিয়েছিলাম তোমার পরীক্ষা, পড়াশোনা ডিস্টার্ব হবে। ওনার কি আর তোমার পরীক্ষার চিন্তা আছে? একমাত্র ছেলের বিয়ে বলে কথা, লোক দাগ করবে না সেটা কি করে হয়? সাথে যুক্ত হয়েছে আমার শ্বশুর মশাই। তুই একদিন পড়াশোনা মিস হলে নাকি কিছু হবে না। আমার যে বইয়ের কাছে আরো দুদিন চাই, সেটা তাদের বোঝায় কি করে? আমার তো ইচ্ছে ছিল সামনে যেহেতু পরীক্ষা, কাজে ডাকবো আর বিয়ে করে বউ নিয়ে আসবো। আর আমার জন্য আলাদা ভাবে দুদিন সময় নষ্ট করব। এখন তো এমনিতেই প্রায় 3 দিন মিস হবে, বউ কি আমাকে দুদিন সময় দিবে এখন? তে কিছুই বলল না। জাঙ্কুক পাঞ্জাবি খুলে বলল,
বইপত্র কিন্তু সবই আনা হয়েছে, পড়তে বসবে এখন তুমি? উহুম, তাহলে বসে আছো কেন? আমার কাছে তোমার আসল রূপটাই বেশি ভালো লাগে। এভাবে তুমি ঘুমাতেও পারবে না, চেঞ্জ করে নিতে পারো। তুমি চাইলে আমি হেল্প করতে পারি। তে কিছু বললো না, সে গহনা খুলতে লাগলো। জাঙ্কুক একটা টি শার্ট পরে তের পাশে বসে মাথার পিনগুলো ছুটিয়ে দুপাট্টা খুলে দিল এবং চুলের ভাঁজগুলো খুলতে সাহায্য করলো। তে লাগেজ খুলে জামা হাতে নিলে জাঙ্কুক বলল, বেনারসিটা না হয় পরনে থাকুক, ঘুমাতে পারবে না শাড়ি পরে? লজ্জিত কণ্ঠে জবাব দিয়ে জামা রেখে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হওয়ার পরও অযথা কিছু সময় বাথরুমে নষ্ট করে এক সময় বেরিয়ে এলো। জাঙ্কুক খাটের মাঝামাঝিতে একটা বালিশ নিয়ে শুয়ে আছে, হাতে তার দুপাট্টা। গহনাপত্র খাট থেকে গুছিয়ে রেখেছে হয়তো কোথাও, কিন্তু বালিশ আর একটা কোথায়? একটু আগেও তো দুইটা বালিশ ছিল। তের দিকে না তাকিয়েই দুপাট্টার পার ঘোরাতে ঘোরাতে জাঙ্কুক বলল, যেখানে একটা বালিশে দুইটা মাথার জায়গা হয়, সেখানে দুইটা বালিশ রাখার কোনো প্রয়োজন আছে? আমার মতে নেই, তুমি কি বলো? তেঠাই দাঁড়িয়ে আছে, এমনিতেই লজ্জায় সে নাক পর্যন্ত ডুবে আছে, এখন কি দম আটকে দেবে এই লোকটা? তার সাথে এক বালিশে কিভাবে ঘুমাবে? আদৌ কি তার মনে সে সাহস জাগবে? জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে দেখে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে এলো, কাছে এসে হুট করে কোলে তুলে নিল। চোখ খিচে বন্ধ করে রেখেছে। বিছানায় এসে বালিশে শুয়ে দিয়ে জাঙ্কুক বলল, এই চোখ খোলো। তে চোখের পাতা খুলে তাকালো, সাথে সাথে জাঙ্কুকের ঠোঁটের হাসি রেখা প্রসারিত হয়ে গেল। জাঙ্কুক চোখে চোখ রেখে শুধালো, ও আমাকে দেওয়ার জন্য দুটো দিন হবে তোমার কাছে? 48 ঘন্টার এক সেকেন্ডও বেশি অতিক্রম করবো না, পারলে আরো কমিয়ে আনবো। ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটিয়ে মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। জাঙ্কুক সাথে সাথে ঠোঁটের উপর আলতো স্পর্শ দিয়ে কোমর টেনে দুজনকে ঢেকে নিল এবং এক বালিশে মাথা রেখে থেকে দু হাতের বাঁধনে আবদ্ধ করে বলল, এইটুকু তো হতেই পারে তাই না? ঠিক করে হেসে উঠলো এবং জাঙ্কুকের মাঝে লজ্জা লুকাতে চাইলো। জাঙ্কুকও তাকে লুকিয়ে রাখলো। এরপর প্রথম ঘুম ভাঙলো জাঙ্কুকের ডাকে, আর প্রথম সকাল শুরু হলো তারই বুকে। দুজনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিল। নামাজ পড়া শেষ হতেই জাঙ্কুক থেকে বই এনে দিল পড়তে বসার জন্য। তারপর জাঙ্কুক দরজা খুলে বেরিয়ে তের জন্য নাস্তা নিয়ে এলো। খাবার খেয়ে পড়তে বসলে মনোযোগ তুলনামূলক বৃদ্ধি পাবে, এটা তের জন্য জাঙ্কুকের উক্তি। যদিও তের কোনো ইচ্ছে ছিল না এখন পড়তে বসার, তবু বসতে হলো। কেউ যাতে এসে বিরক্ত না করে সেই ব্যবস্থাও করে রেখেছে জাঙ্কুক। দরজা লক করে সে রুমেই বসে আছে। সকাল 8টার পর সে দরজা খুলে রুম থেকে বেরিয়েছে। তে তখনও পড়ছিল। জাঙ্কুককে বের হতে দেখে হাই তুলতে তুলতে লিসা এসে রুমে প্রবেশ করলো। তেকে পড়তে দেখে লিসা অবাক হয়ে বলল, ভাবি তোমার বিয়ে অথচ তুমি পড়তে বসেছো? আমি তো তোমাদের বিয়ের জন্য আরো 1 সপ্তাহ আগে থেকে পড়া বন্ধ করে দিয়েছি, আর এখন ফ্রেশ হওয়ার পরও আমার ঘুম কাটছে না, আর তোমার হাতে বই। আমার তো পরীক্ষা, তাই পড়ার তাড়া, আমারও ইচ্ছে ছিল না। তোমার ভাইয়া বই হাতে ধরিয়ে দিয়েছে, পড়াও হয়েছে অনেকটা। তো রেখে দিচ্ছ না কেন? আমি এসে ডিস্টার্ব করলাম? না, অনেকক্ষণ পড়েছি, এখন রেখে দিতাম। লিসা ধপাস করে খাটের উপর বসে পড়ল এবং তারা দুজন গল্প শুরু করে দিল। লিসার সাথে কথা বলতে বলতে বইপত্র গুছিয়ে বিছানাও গুছিয়ে রাখলো। এর পরপরই অন্যরা একে একে আসতে লাগলো নতুন বইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। অনুষ্ঠান শেষ হলে টিয়া তেদের বাসায় যায়নি। জাঙ্কুক ইতালি চলে যাওয়ার শেষ সময়ে যাবে তাদের বাসায় বেড়াতে। সেদিন রাতেই জাঙ্কুক থেকে নিয়ে বেরিয়ে পড়লো সিলেটের উদ্দেশ্যে। মোটামুটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে কয়েক ঘন্টা পরে তারা সিলেটের মৌলভীবাজার শহরে চলে এলো। ফ্রেশ হয়ে দুজনে বেরিয়ে পড়লো ভ্রমণে। সারি সারি পাহাড়, পাহাড়ে পাহাড়ে উঁকি দিয়ে ধেয়ে চলেছে জলধারা। সবুজ অরণ্যে ছেয়ে আছে পথঘাট। জাঙ্কুক আর তে একে একে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও মাধবপুর লেক করেছে। একে অপরের সঙ্গতা উপভোগ করেছে তাদের ছোট হানিমুনে। পরের দিন বিকেলে তারা ঢাকায় হাজির। জাঙ্কুক তের কাছে কাটায় কাটায় হিসেব দিল ভ্রমণ সহ 43 ঘন্টা সময় নিয়েছে সে। বাড়িতে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিতেই জাঙ্কুক তের হাতে আবার বই ধরিয়ে দিল। নিষেধ করা সত্ত্বেও তের সেবা যত্ন করতে লেগে গেল। তার ধারণা জার্নি করার ফলে
জাঙ্কুকের মাথা ব্যথা করছে, আর মাথা ব্যথা নিয়ে সে পড়ায় মনোযোগী হতে পারবে না। তাই অয়েন্টমেন্ট লাগিয়ে সে বসে বসে মাথা ম্যাসেজ করে দিচ্ছে। পরের দিন তার বাবা মা এসেছে তাদের নেওয়ার জন্য। উভয়ে চলে গেল তেদের বাসায়, সঙ্গে তাদের বই। সেখানে একদিন কাটিয়ে আবার ফিরে এসেছে। শ্বশুর বাড়িতে থেকে সে পড়াশোনায় মনোযোগী। শাশুড়িও কোনো কাজ করতে দেয় না, সারাক্ষণ পড়ো পড়ো আর পড়ো। আর অবসর সময় স্বামী স্ত্রী প্রেম একঘেয়েমি কাটাতে একটু একটু বাইরে ঘোরাফেরা। প্রথম পরীক্ষার দিন জাঙ্কুক ডেকে নিয়ে যাচ্ছে রিক্সা করে। তে নার্ভাস? একটা পানিতে কি হবে, কিছু কিনে দিব? না। মন খারাপ কেন তোমার? কোথায় এমন নীরব হয়ে আছো যে? এমনি। আচ্ছা, ইতালিতে কি রিক্সা চলে? কেন? কখনো চলতি রিক্সা লাফিয়ে উঠবে না। জাঙ্কুক শব্দ করে হেসে উঠল, আর বরাবরের ন্যায় তার হাসিতে লজ্জা পেয়ে সে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, হাসির কি আছে? এভাবে লাফিয়ে উঠলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, আর হাসবো না, রিক্সাতেও লাফিয়ে উঠবো না। পরীক্ষা শেষে জাঙ্কুক আর তে একটু ঘোরাঘুরি করে বাসায় ফিরেছে। দ্বিতীয় পরীক্ষা আগামী সপ্তাহে। আগের দিন জাঙ্কুক চলে যাবে। ইতালি চলে যাওয়ার আগের দিন রাতে জাঙ্কুকের বুকে মাথা রেখে শুয়ে আছে তে। জাঙ্কুক মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তে আমি চলে গেলে আমাকে মিস করবে না? তে কোনো জবাব দিল না। ভিতরটা কাঁপছে তার। মাত্র কয়েকদিনে এতটা আপন ও এতটাই মায়া জড়িয়ে ফেলেছে, এখন জাঙ্কুককে ছাড়া কিভাবে থাকবে? আগে থেকে যাতে চলে যাবে, কিন্তু সময় ঘনিয়ে আসায় এখন মন মানছে না তার। জাঙ্কুক তার উন্মুক্ত বুকে ভেজা অনুভব করতেই তে বলে চমকে উঠল। জাঙ্কুক মাথা তুলে তেকে বালিশে নামিয়ে দিতেই তে চোখ বন্ধ করে ফেললো। জাঙ্কুক বলল তাকে চোখ খুলে তাকাতে, কিন্তু তে তাকাচ্ছে না। দু চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। জাঙ্কুক তার অশ্রু দ্বারা তা শুষে নিতে নিতে বলল, এই কি শুরু করেছো এসব? এমন করলে যাবো কিভাবে আমি? স্টপ তে, ওপেন ইউর আইস, জাস্ট সি ইউর জাঙ্কুক, আদারওয়াইজ নাথিং হিয়ার। তে চোখ খুলে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক মৃদু হেসে বলল, তুমি যে কতটা চালাক হয়ে গেছো সেটা কি আমি বুঝি না? একটু বেশি বেশি আদর পাওয়ার জন্য সব বাহানা তোমার। আমি যে ধরে ফেলেছি চালাকি। এবার তোমার কি হবে? তেল লজ্জা আজ অশ্রুর আড়ে লুকিয়ে গেছে। জাঙ্কুকের কথায় মুখে ফুটে উঠেছে হাসি, আর চোখে অশ্রু। ঘুমানোর ইচ্ছে নেই, তবুও জাঙ্কুকের ঘুম পাড়ানো স্পর্শে ঘুমাতে সে বাধ্য। সকালে ঘুম ভাঙলে পাশে জাঙ্কুককে পেল না। চোখ খুলে এপাশ ওপাশ তাকালো, জাঙ্কুক নেই। অন্য দিনের মতো আদর করে ডেকে তোলে নিয়ে আজ। আগে উঠে বাইরে গিয়েছে হয়তো। জাঙ্কুক আজ চলে যাবে সেটা মনে হতেই তে তড়িঘড়ি করে উঠে পড়লো। তার কাপড় চাপড় গুছিয়ে দিতে হবে তো। সে বিছানাপত্র গুছিয়ে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিল। তোয়ালেতে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালে চোখে পড়লো কলমের নিচে রাখা কাগজের উপর। এই কাগজটা হাতে নিয়ে দেখলো। সরি তে, ঘুমের মধ্যেও কাঁদছিলে তুমি, তাই জাগানোর সাহস হয়নি আমার। বিকেল 3টায় না, ভোর 3টায় ফ্লাইট ছিল আমার। আমার তে তো রাগ করতে জানে না। আমি তোমার থেকে দূরে সরে যাইনি। দেখো, তোমার কণ্ঠহারে ঝুলে আছি আমি। আমার দেহ বাসা থেকে একা বের হয়নি। তোমার অশ্রু, প্রেম, স্পর্শ, ভালোবাসা সব নিয়ে এসেছি। এমনকি সকলের দৃষ্টির অগোচরে তোমাকে ছোট করে আমার হৃদয়ে যত্ন করে রেখে সাথে এনেছি। সুগা ভাই এয়ারপোর্ট থেকে বাবার সাথে বাসায় ফিরবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এখন থেকে ভাইয়া নিয়ে যাবে কেন্দ্রে। পড়াশোনায় মনোযোগ দিও। যে কোনো কিছুর প্রয়োজন হলে মার কাছে বলো। আমার অজান্তে এক ফোঁটা অশ্রুবিন্দু যেন মাটিতে না লুটিয়ে পড়ে। নিজের ও আশেপাশে সবার যত্ন নিও। ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছে সবার আগে তোমার ফোনে কল করব। ইতিতে জাঙ্কুক। চিঠিটা পড়ার পর না চাইতেও কেন জানি ভিতরটা দুমড়ে মুছে যাচ্ছে তের। হাত কাঁপছে, পা দাঁড়িয়ে থাকতে সমর্থ হচ্ছে না। তে সেখানে মেঝেতে বসে পড়ল। চোখ থেকে টুপটাপ শব্দ করে অশ্রুবিন্দু চিঠির উপর পড়ছে। হামাগুড়িতে চিৎকার করে কাঁদতে পারলে হয়তো মনের ভিতরে অবস্থিত ভারী পাথরটা তুলোর মতো হালকা হয়ে যেত, কিন্তু তা করতে যে সক্ষম নয় সে। কঠিন পাথর সরু আঁকা বাঁকা রেখায় ফেটে মুখ থেকে বেরিয়ে এলো কিছু শব্দ।
তোমার কথা অমান্য করেনি, তোমাতে এক ফোঁটা অশ্রু বিন্দু মাটিতে লুটিয়ে পড়তে দেইনি আমি। সবটা তোমার ভালোবাসার লিখিত পত্রে জমা রেখেছি। তুমি আমাকে এভাবে না জানিয়ে চলে গেলে কেন? একটাবার প্রাণ খুলে দেখার সুযোগটাও কেন আমি পেলাম না? আবার কবে আসবে তুমি? আবার কবে দেখবো তোমায়? এভাবে হঠাৎ করে এতটা রিক্ততা কেন আমাকে দিয়ে গেলে? তোমারতে রাগ না করলেও যে খুব অভিমান করে ফেললো তোমার উপর। জানিয়ে গেলে যতটা না কষ্ট পেতাম, তার চেয়েও শতগুণে কষ্ট দিয়েছো এইভাবে লুকিয়ে গিয়ে। এক পলক দেখার সুযোগ দিলে কেমন হয়ে যেত জাঙ্কুক। তিনি শব্দে কাঁদতে লাগলো। চিঠিটা আবারও পড়ার চেষ্টা করলো, কিন্তু সম্ভব হচ্ছে না। বারবার চোখ ঝাপসাই হয়ে যাচ্ছে। তে গলায় হাত দিয়ে দেখলো একটা উপহার ঝুলিয়ে দিয়েছে জাঙ্কুক। নিশ্চয়ই রাতে ঘুমের মাঝে পরিয়ে দিয়েছে লকেটটা। সেটাতে তার ঠোঁট স্পর্শ করলো। চোখ ভালোভাবে মুছে লকেটটা খুলে দেখলো এক পাশে ছিলেটে তোলা তাদের কাপল ছবি, আর অন্য পাশটা খালি। জাঙ্কুকের ইচ্ছে অতি শীঘ্রই এই পাশটা দখল হয়ে যাবে। জাঙ্কুকে রেখে যাওয়া স্মৃতি ও তার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবনায় বিলীন হয়ে গেছে। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সে উঠে বাথরুমে গেল। চোখে মুখে পানি ছিটকে নিজেকে যথেষ্ট স্বাভাবিক করার চেষ্টা করে সে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে সমাগম শুনতে পেয়ে এদিকে এলো। দেখলো সুগা বসে আছে জাঙ্কুকের বাবা মায়ের সাথে। তেকে দেখে মিসেস আয়ু উঠে এসে বললেন, চোখে মুখের একই হাল, কান্না করেছো তুমি? আমি না দেখে এলাম ঘুমাচ্ছ। মা, আমি কি ভাইয়ার সাথে এখনই বাড়িতে যেতে পারি? হ্যাঁ, তোমার ভাইয়া তোমাকে নিয়ে যেতে এসেছে। এসো, নাস্তা করবো সবাই মিলে। আমি খাবো না মা, ভালো লাগছে না আমার। শরীর খারাপ? না, ঠিক আছে, আমি খেতে ইচ্ছে করছে না এখন। অল্প একটু খেয়ে নাও, তা না হলে অসুস্থ হয়ে পড়বে। কাল তো আবার পরীক্ষা। মন খারাপ করো না, জাঙ্কুক কিছুদিন পরে চলে আসবে। এখন পড়াশোনায় একটু মনোযোগ দাও, ভালো মতো এক্সাম দাও। এক্সামের পরপরই আবার নিয়ে আসবো, কেমন? আচ্ছা। রুমে এসে ব্যাগ গুছিয়ে নিল। সুগা নাস্তার পরপরই তেকে নিয়ে চলে এলো। তে কিছু খেলো না সেই বাড়িতে। নিজের বাড়িতে আসার পরও তার মা খেতে বলেছে, কিন্তু সে খায়নি। পড়াও হয়নি একটু। সারাক্ষণ মাথায় ছিল জাঙ্কুক আর চোখে ছিল অভিমানী অশ্রু। বিকেলের অগ্রভাগে ফোন বেজে উঠলো। তে হাতে নিয়ে দেখলো অচেনা নাম্বার। তাছাড়া এটা বাংলাদেশি নাম্বার না। সে নিশ্চিত জাঙ্কুক কল করেছে, তাই সে রিসিভ করলো না। ফোনটা একবার বেজে বন্ধ হয়ে আবার বাজতে শুরু করলো। এবার তো কেটে দিল। পরপর আরো 4 বার কল এলো, কিন্তু তে রিসিভ না করে বারবার কেটে দিয়েছে। এরপর মেসেজ এলো, কল রিসিভ করছো না কেন? 1 মিনিট পর আবার মেসেজ, রাগ করেছে আমার তে? তাও রিপ্লাই না পেয়ে আবার কল করে 2 মিনিট পর মেসেজ দিল, সুইট হার্ট, একবার রিসিভ কর কলটা, আমার টেনশন হচ্ছে। পরপর আরো 2 বার কল এলো, কিন্তু রিসিভ হলো না। এদিকে তাকে উপেক্ষা করে তের ভিতরে ভাঙচুর হচ্ছে। 5-7 মিনিটের মতো পার হতেই তের ফোনে কল এলো তার শ্বশুর মিস্টার জেহুপের নাম্বার থেকে। তে নিজেকে স্বাভাবিক করে পানি পান করে গলা পরিষ্কার করে নিল। দ্বিতীয়বার কল আসতেই রিসিভ করে সালাম দিল। তিনি সালাম নিয়ে জানালেন জাঙ্কুক তার ফোনে কল করছে, সে যেন রিসিভ করে। উনি নাম্বার সহ টেক্সট করে দিলেন চিনি নেওয়ার জন্য। তে বেশ বুঝতে পারছে জাঙ্কুক তার বাবার সাথে কথা বলে কৌশলে বলেছে তাকে জানিয়ে দিতে, যাতে সে কল রিসিভ করে। শ্বশুরের কথা তো আর ফেলে দেওয়া যাবে না, তাই তো ঠিক করলো এবার রিসিভ করবে। ফোন হাতে নিয়ে বসে আছে সে। 3-4 মিনিটের মতো অতিক্রম হতেই আবার কল এলো। তে রিসিভ করে কানে ধরে রাখলো, কিন্তু কোনো কথা বললো না। সরি তে, কথা বলবে না? ইচ্ছে করছিল না আসতে। বের হওয়ার পূর্বে বারবার শুধু দরজা থেকে বিছানা পর্যন্ত পায়চারি করতে হয়েছে। যেখানে আমি নিজে এতটা শূন্যতা অনুভব করছিলাম, সেখানে তুমি কি করতে? তোমাকে শান্ত দেখেও আসতে পারছিলাম না। যদি জাগ্রত থেকে অশান্ত হয়ে থাকতে, তাহলে কিভাবে আসতাম আমি? একটু কথা বলো, টেনশন হচ্ছে আমার। এভাবে রেখে না গেলে মোটেও শূন্যতা অনুভব হতো না। এই, তুমি কাঁদছো কেন? আমি ফিরে আসবো কিছুদিন পরে। আমি কেন কাঁদতে যাব? আমার কান্নাই বা কার কি যায় আসে? এই পাগলি, এভাবে বলতে নেই। তোমার জাঙ্কুকের কষ্ট হয়। ভিডিও কল দিয়ে রিসিভ করো, একবার দেখি আমার থেকে। দেখে যেখানে প্রত্যক্ষ দেখার সুযোগ দেওয়া হয়নি, তাহলে কেটে দেখাতে কি হবে? দেখবো না আমি কাউকে। সরি।
তে কিছু বলছে না, কিন্তু তার শ্বাস প্রশ্বাসের শব্দে জাঙ্কুক বুঝতে পারছে তে কাঁদছে। তাই বলল, আচ্ছা দিব না ভিডিও কল, তুমি যা চাও সেটাই হবে। কাঁদবে না একটু, আমার সহ্য হচ্ছে না। কাল তোমার এক্সাম আর তুমি। তে স্টপ ক্রাইং। তে বিছানায় ফোন রেখে বাথরুমে চলে গেল। জাঙ্কুক তার শ্বাস প্রশ্বাসের শব্দ না পেয়ে বুঝতে পারছে সে কাছে নেই, তবুও কল কাটেনি, তের অপেক্ষায় আছে। তে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে এবার স্বাভাবিকভাবে কথা বলল একটু। জাঙ্কুকের সাথে কথা বলার পরপরই মিসেস জিন এসে জোর করে গেল, কিন্তু তে একটু খেলো না। সন্ধ্যায় আবার কল এসেছে। তে রিসিভ করতেই জাঙ্কুকের কণ্ঠে ভেসে এলো, তুমি সারাদিন না খেয়ে আছো? এ কোন পাগলামি শুরু করেছো? কিভাবে খাবো? আমার অন্ন রুচি স্বাদ সব চুরি করে বিলেতে পারে জমিয়েছে কেউ। তে আমাকে মেরে ফেলবে তুমি? এত বড় অভিমানে কেন স্থির হয়ে আছো? ভুলে যাও না সবকিছু। জীবনটাকে ভিন্ন পৃথিবীর সাথে পরিচিত করে তুলতে একটা মানুষ এসেছিল, তাকে কি করে ভুলে যায়? গত দিনগুলো একটাও ভুলবার নয়। আমি সেগুলোর কথা বলছি না, সবকিছুর সাথে সেগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এখন আর কোনো কথা নয়, এই মুহূর্তে তুমি খেতে যাবে। পেটের এক কোণাও যেন খালি না থাকে। তোমার স্বামীর আদেশ, আমি 10 মিনিট অপেক্ষা করব, এর মাঝে তুমি খাবার শেষ করবে। যাও। ইচ্ছে নেই, তবু 3-4 লোকমা পানির সাহায্যে গিলে নিলতে। জাঙ্কুকের আদেশে বয়ে নিয়েছে হাতে, কিন্তু খাবার তো পানির সাহায্যে পেটে পৌঁছে গেছে। এখন পড়া কিভাবে মগজে পৌঁছাবে? এটা গিলে ফেলার জন্য তো কোনো পানি নেই। রাতে ঘুমাতেও পারল না তে। তের এক্সাম শেষ হতেই মিসেস আয়ুতিকে বাসায় নিয়ে আসে। পড়াশোনা শেষ, এখন তে সংসারে সম্পূর্ণ মনোযোগ দিয়েছে। সারাদিন শাশুড়ির সাথে কাজ করে, তবে রাত হতেই জাঙ্কুকের স্মৃতিতে বালিশ ভেজায়। বিকেলে মিস্টার জিহো বাড়িতে ফিরে মিসেস আয়ুর সাথে গল্প করছে। তার হাই স্কুলে 3-4 জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ দেওয়া হবে। একজনের ব্যবস্থা হয়েছে, আরো লাগবে। কেমন প্রচারণের মাধ্যমে নিবে তা নিয়ে পরামর্শ চলছে। তেকেও তো নিয়োগ দেওয়া যায়, সে বাসায় বসেই থাকে। পড়াশোনা করে কি লাভ যদি কাজেই না লাগাতে পারে? মিসেস আয়ুর কথা শুনে মিস্টার জিহো তেকে তেকে মতামত চাইলো। সংসার কাজকর্ম সেরে দুপুরটাতের অবসর কাটে, তাই রাজি হয়ে গেল তার শ্বশুর স্কুলে শিক্ষকতা করতে। শুরু হয়ে গেল তার সংসার জীবনের পাশাপাশি পেশাগত জীবন। চলছে শীতকালীন ছুটি। জাঙ্কুকের মামাতো বোনের বিয়ে উপলক্ষে তারা পঞ্চগড় যাচ্ছে। রাতে সব গুছিয়ে রেখেছিল। সকাল সকাল তারা বেরিয়ে গেল। পথ দেখতে দেখতে ও প্রহর গুনতে গুনতে এক সময় তারা পঞ্চগড় চলে এলো। বিয়ে বাড়িতে মেহমানদের সমাগম। এরা সবাই ফ্রেশ হয়ে খেয়ে মেহমানদের সাথে গল্পে মজে গেল। সন্ধ্যায় বিয়ে বাড়ি জমজমাট হয়ে উঠেছে। নাচে গানে হলুদের অনুষ্ঠান জমে উঠেছে। তে মুখে হাসি নিয়ে থাকলেও মন থেকে একটু অনুষ্ঠান উপভোগ করছে না। অনেক বেশি জাঙ্কুককে মিস করছে। হলুদের প্রোগ্রাম শেষে হঠাৎ স্টেজের সব লাইট বন্ধ হয়ে মাঝে লাইট জ্বলে উঠলো। সেখানে কে একজন দাঁড়িয়ে আছে। তে সেদিকে তাকাতেই চমকে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তে ধীরে ধীরে এগিয়ে গেল স্টেজে। সামনাসামনি দাঁড়াতেই সামনের মানুষ হাতে থাকা ফুলের বুকে এগিয়ে দিয়ে বলল, সারপ্রাইজ দে। কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে ছুটে চলে গেল রুমে। দরজা লাগিয়ে বসে রইল খাটে। বিশ্বাস করতে পারছে না নিজের চোখকে। সব স্বপ্ন মনে হচ্ছে। এটা জাঙ্কুক হতে পারে না। সে দুপুরের আগে কথা বলেছে তার সাথে। যদি আসার হতো তাহলে তাকে জানাতো। বাবা মা কিংবা লিসার কাছেও শুনতো কিছু। এই মুহূর্তে তার অনুভূতি লীলা খেলা সে নিজেই বুঝতে পারছে না। পা ঝুলিয়ে বসে দু হাতে বিছানার চাদর খামচে ধরেছে। জমানো কষ্টের বিস্ফোরণ ঘটায় ঠোঁট কামড়ে ধরে কাঁদতে শুরু করেছে তে। 3-4 মিনিটের মতো পার হতেই দরজায় টোকা পড়লো। লিসার কণ্ঠ ভেসে এলো, ভাবি রুমে আছো? ভাবি? হ্যাঁ লিসা, কিছু বলবে? চেঞ্জ করছো তুমি? না, করব। একটু খোলো তো, আমার জুতো চেঞ্জ করব। তে চোখ মুছে দরজা খুলতেই লিসার পাশে দাঁড়ানো জাঙ্কুক ভিতরে প্রবেশ করলো। দরজা লাগিয়ে তের দিকে তাকাতেই তে দৃষ্টি নামিয়ে ফেললো। জাঙ্কুকের পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নিলে জাঙ্কুকের হাত ধরে এক টানে নিজের সাথে মিশিয়ে নিল। তে নিঃশব্দে জাঙ্কুকের হাতের বাঁধন থেকে ছোটার জন্য আপনার চেষ্টা করতে লাগলো। জাঙ্কুক আরো জোরে চেপে ধরে বলল, মেরে ফেলবো একেবারে। এতগুলো দিন কেটেছে, একবার আমাকে ভিডিও কলে দেখা দাওনি, এখন আবার পালাতে চাইছো? ইতালি যাওয়ার সময় তো কেউ আমাকে দেখা দেয়নি, সেটা কি আমি ভুলে গেছি? সরি তে, আর যাচ্ছি না, একেবারে চলে এসেছি। না, আসার প্রয়োজন নেই।
আসুক আর না আসুক তাতে আমার কি? তোমার কিছু না? জাঙ্কুকের প্রশ্নেতে কোনো উত্তর দিল না। জাঙ্কুক আবার বলল, বলো তোমার কিছু না? তে এতক্ষণ ছাড়ানোর চেষ্টা করতে করতে ওতে রাগে কথাটা বললেও দ্বিতীয়বার সেটা মুখে উচ্চারিত হচ্ছে না। সে জাঙ্কুকের বুকে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে উঠল। জাঙ্কুকের মুখে ফুটে উঠল হাসি। তার তের অভিমানের অবসান ঘটেছে। সে তেকে যতটা সম্ভব শক্ত করে জড়িয়ে নিল। তে যেন প্রাণ ভরে কাছে জাঙ্কুকের বুকে ঠাঁই পেয়ে। ভিতরে জমানো সব রাগ, অভিমান, কষ্ট কান্না হয়ে বেরিয়ে আসছে আজ। আর প্রবাহিত হচ্ছে সুখের তরঙ্গ। কান্নার বেগ কমে এলে জাঙ্কুক বলল, বলেছিলাম না হঠাৎ করে হাজির হয়ে যাব তোমার সামনে। কেমন লাগলো সারপ্রাইজটা? ভেবেছোটা কি না জানিয়ে হঠাৎ করে চলে যাবে, আবার হঠাৎ করে চলে এসে সারপ্রাইজ দিবে, আর আমি সারপ্রাইজ হয়ে যাব? সারপ্রাইজ হওনি না, কারো সারপ্রাইজে সারপ্রাইজ হবও না, আর কাউকে কোনো সারপ্রাইজ দিবও না। আচ্ছা এখন তো সারপ্রাইজ হয়ে গেছো, তা কি সারপ্রাইজ দেখেছো আমার জন্য বলো তো? আমি কখন বললাম সারপ্রাইজ দেখেছি? বলনি, কিন্তু আমি জেনে গেছি তো। কি জেনেছো? ওই যে কাউকে সারপ্রাইজ দিবে না বলেছি তো, দিব না। এখন না দেওয়া পর্যন্ত যে আমার শান্তি নেই, তাড়াতাড়ি দাও। এ লজ্জায় নত হয়ে আবারও বলল, আরে তুমি নিজেই যদি আমার লজ্জায় মিশে যাও তাহলে আমি সারপ্রাইজ হব কি করে? জাঙ্কুক দু হাতে তের মুখটা তুলল। তে চোখ বন্ধ করে ফেলেছে, চোখের পাতা ঘন ঘন কাঁপছে। জাঙ্কুকের রঙিন ঠোঁটে আলতো স্পর্শ দেওয়ার পরপরই তের মুখে উচ্চারিত হলো, লকেটের বিপরীত পাশটা দখল করতে কেউ আসছে। এই কথার পরপরই জাঙ্কুকের হাত দুটো তের মুখখানা ছেড়ে দিল। তে চোখ খুলে দেখলো জাঙ্কুকের মুখের হাসি অনুপস্থিত। চোখ দুটো কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে তের মুখে চিন্তার ছাপ পড়ে গেল। দৃষ্টিতে দৃষ্টি পড়ায় স্তব্ধতা কাটিয়ে এবার জাঙ্কুকের ঠোঁটের এক কোণায় জেগে উঠলো হাসির ঝিলিক। সত্যি? তের চোখ ছলছল করছে। সে মাথা নেড়ে হ্যাঁ জবাব দিতেই জাঙ্কুকের ঠোঁটে এবার কামড় বসিয়ে বলল, খেয়ে ফেলতে ইচ্ছে করছে এখন তোমাকে। সারপ্রাইজ দিতে এসে তো উল্টোই আমি নিজেই সব। কত বড় চাপড়ো স্বভাবের তোমরা, ভাবতে পারছো? আমি বাবা হব অথচ একটা লোক আমাকে জানায়নি খবরটা। তুমি না হয় অভিমানে ছিলে, কিন্তু বাকিরা? জানি না তো কেউ। জানাওনি কাউকে? মাকেও না? কাউকে না? কেন? সবার আগে তো বেবির বাবা জানার অধিকার। তুমি জানো বাবা মা এখন জানলে কতটা খুশি হবে? এমনকি এখন বিয়ে বাড়িতে নতুন আমেজে মেতে উঠবে সবাই। একদম না, এখন বলবে না কাউকে। কতক্ষণ চাপা রাখবে? যতক্ষণ রাখা যায়। বেবিদের বাবা যে এত বড় আনন্দ চাপা রাখবে না। আমি ভাবতে পারছি না তুমি সবার কাছে লুকিয়ে রেখেছো কিভাবে। মাকে কিছুই বুঝতে পারেনি? আমি তো জানলাম মাত্র 3 দিন আগে। জাঙ্কুক খুট করে থেকে কোলে তুলে নিল, খাটে বসিয়ে দিয়ে জুতো খুলতে লাগলো। এ নিষেধ করলো। জাঙ্কুক শুনল না। সে জুতো খুলতে খুলতে বলল, আমি যদি আজকে না আসতাম তাহলে কি ফোনে জানাতে আমাকে? কতদিন লুকিয়ে রাখতে? এক সময় তো সবাই জেনেই যেত, আর আমাকেও জানিয়ে দিত। ভাগ্যিস আজ এসেছিলাম, তা না হলে তো আমার লাইফের সবচেয়ে বড় সারপ্রাইজটা আমি মিস করে ফেলতাম। যা হয় ভালোর জন্যই হয়। জাঙ্কুক জুতো খুলে দিয়ে দেখে বিছানায় শুয়ে দিয়ে নিজেও তের পাশে শুয়ে পড়ল। আমি এখনই ঘুমাবো? আমরা ঘুমাবো এখন। খাবে না? এখানে এসে আলু খেয়েছি, এখন মিষ্টি খাবো। কি মিষ্টি চেনো না? বলে জাঙ্কুকের পেট থেকে শাড়ি সরিয়ে গভীরভাবে চুমু খেলো। এবার চিনতে পেরেছো? সে লজ্জায় হাত দিয়ে মুখ লুকিয়ে বলল, মিষ্টির কথা না তো, আলুর কথা শুনে আশ্চর্য হলাম। আসার পরপরই মামি বিরিয়ানি প্লেট দিয়েছে। তোমার সারপ্রাইজ দিব তাই খাওয়ার এত সময় ছিল না। পেটে ক্ষুধা থাকে শুধু আলুর টুকরাগুলো বেছে খেয়েছি। কখন এসেছো তুমি? তোমার সামনে আসা 10 মিনিট আগে। এয়ারপোর্ট থেকে সোজা এখানে চলে এসেছো? ঢাকা এসেছি আমি সকালে, কাউকে জানাইনি সারপ্রাইজ দিব বলে। নিজের বাড়িতে তালা ঝুলছে বিধায় এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট শ্বশুর বাড়ি চলে গেলাম। আসবাবপত্র সেখানে রেখে সুগা ভাইয়ের সাথে একটু সময় কাটিয়ে দুপুরের দিকে এখানে আসার জন্য রওনা দিয়েছি। চোখটা কিছু সময়ের জন্য বন্ধ করবে?
এ আর কত? আমি তো সেই দিনের আশায় আছি, যেদিন চোখে চোখ রেখে দেখবে আমাকে, মনে মন ছুঁয়ে কথা বলবে, সুরে সুর মিলিয়ে গান গাইবে, পায়ে পা রেখে দাঁড়াবে, হাতে হাত রেখে পথ চলবে। এখন তো বেবিরাও আসতে চলেছে, কবে পূরণ হবে আমার এই প্রত্যাশা? জাঙ্কুক কথা বলছে আর তে তাকিয়ে আছে তার ঘন ঘন নড়ানো ঠোঁটে। জাঙ্কুকে গিয়ে তের নাকে নাক লাগিয়ে মুখের কাছে মুখ এনে বলল, তুমি কি জানো বেবিদের আগমনীতে তুমি কতটা চেঞ্জ হয়ে গেছো? যেমন আগে চেয়ে মোটা হয়েছে একটু, এখন পারফেক্ট লাগছে তোমাকে। আমি কি একটু দেখার সুযোগ পাবো না? আগে তো আমি দেখবো, 72 দিন আমি তোমাকে দেখিনি, পরোক্ষভাবেও আমাকে দেখার সুযোগ দাওনি। আমি তো 73 দিন দেখিনি, তাও সেটা বেবিদের পাওয়ার জন্য। বলতে বলতে তের চোখে দুধারে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। জাঙ্কুক তার উষ্ণ দ্বারা শুষে নিয়ে তেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে রইল। তে প্রাণ ভরে দেখছে জাঙ্কুককে, মাথাও সমস্ত মুখে হাত বোলাচ্ছে, কিন্তু একটু তৃপ্তি মিটছে না জাঙ্কুককে দেখা। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর লিসার হাত পড়লো। ভাবি ভাইয়া, দরজা খোলো। লিসা, সমস্যা কি তোর? দরজা খোলো, আমি ভিতরে আসবো। কেন? আমার জামা কাপড় এখানে চেঞ্জ করব, রাত অনেক হয়েছে, ঘুমাবো আমি। মামি তোমাকে খুঁজছে খাওয়ার জন্য, আরো কারণ লাগবে? তার আগে মাকে একটা খবর দেয়। পারবো না, দরজা খুলো, আমার ঘুম পেয়েছে খুব। লিসা, আমাদের ঘরে নতুন অতিথি আসছে, তুই ফুপি হবি। কি? মা! লিসা মাকে দেখে দৌড়ে চলে গেল। তুই অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। এর মুখ দেখে জাঙ্কুক হেসে দিল। এখন না জানালে চলতো না? আগেই তো বলেছি বেবিদের বাবা আনন্দ চাপা রাখবে না, তাছাড়া দেরি করলে আবার অপরাধ হয়ে যাবে। আমার যে এখন কেমন কেমন লাগছে। এই টেনশন করবে না, একদম বিজি। খুশির সময় টেনশন করতে নেই, সব সময় হাসি খুশি থাকবে বলে জাঙ্কুকের সারা মুখে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো।